প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, আপনারা জানেন ভারতের হায়দ্রাবাদে চলছে বাংলাদেশ ভারত টেস্টের তৃতীয় দিনের খেলা, শেষ সেশনের খেলা চলছে। আমাদের কাছে যতটুকু তথ্য এসছে 6 উইকেটে 262 ছাড়িয়ে গেছে বাংলাদেশ। সাকিব 50 করে আউট হয়েছেন, আর মুশফিক এখনও ব্যাটিং করছেন 50 করে। আর ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত এই ম্যাচ নিয়ে আমরা কথা বলার জন্য স্টুডিওতে ডেকেছি দুজন অতিথিতে। আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তরুণ ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। তৃতীয় দিনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। তো যদি আজকে সকাল থেকে শেষ সেশন পর্যন্ত যদি বিশ্লেষণ করেন, বাংলাদেশের ব্যাটিংটা কিভাবে দেখছেন? অবশ্যই আপনার প্রত্যেকটা সেশনই খুব ইম্পর্টেন্ট। আজকে সকালের সেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু স্টার্টে 3 নম্বর ওভারে যেভাবে তামিম রান আউট হয়ে গেল, ফার্স্ট সেশনে আমরা 3 উইকেট হারিয়েছিলাম। তো আমি বলবো যে সেকেন্ড সেশনটা খুব ভালো কামব্যাক করেছিল মুশফিক এবং সাকিবের একটা পার্টনারশিপ 100 রানের, এবং এখন লাস্ট সেশন চলছে। যদি আজকের লাস্ট সেশনটা আমরা শেষ করতে পারি আর 1 উইকেট বা কোনো উইকেট ছাড়া, তাহলে আমি বলবো যে খুবই চমৎকার একটা দিন যাবে। রোমান, 267 বাংলাদেশে 6 উইকেটে, মুশফিক এখনও ক্রিজে আছে। আমরা নিউজিল্যান্ডে দেখলাম যে সাকিব মুশফিকের একটা বড় রানের ইনিংসে বাংলাদেশ 595 করেছিল। যেহেতু মুশফিক নেই, সাকিব নেই, এখন মুশফিকের উপরে আসলে বাংলাদেশ দলটা কতটা তাকিয়েছে এবং কতটা তার উপরে নির্ভর করবে? অবশ্যই পুরোপুরি এখন আসলে মুশফিকের উপরে ডিপেন্ড করছে, যেহেতু এখন টেলেন্ডার্সদের নিয়ে তিনি কত দূর টেনে নিয়ে যেতে পারেন। মানে গুড নিউজ ইজ যে মেহেদী হাসান কিন্তু রানে ফিরেছেন। উনি, আমরা জানি যে ডোমেস্টিক ক্রিকেটে বলেন বা আন্ডার-19 বলেন, সব লেভেলে কিন্তু উনি ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই কিন্তু তার শুরু। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে যেটা হয়েছে, সে বোলিংয়ে যেহেতু সাকসেস পেয়েছেন এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাটিংয়ে উনি খুব বাজেভাবে ব্যর্থ হচ্ছিলেন। সো এখানে কনফিডেন্স একটা ব্যাপার ছিল। কিন্তু এই ম্যাচে দেখছি মুশফিকের সঙ্গে সাব্বির আউট হওয়ার পর কিন্তু এক ধরনের একটা পার্টনারশিপ গড়ে উঠেছে। সো এটা হচ্ছে একটা বিগ প্লাস। এখন শেষ পার্টনারশিপগুলোতে যত রান দিতে পারবেন, আমরা কিন্তু নিউজিল্যান্ডেও দেখেছি কামরুল হাসান রাব্বিও কিন্তু 63 বল খেলে 2 রান করেছেন। মানে এখন ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ক্রিজে টাইম স্পেন্ড করা। টাইম আপনি যত স্পেন্ড করবেন, আপনার রানের ব্যবধানটা তত কমে আসবে, আপনার সময়ও তত আপনি কিল করতে পারবেন। ইন দ্যাট কেস আসলে যে কোনো কিছু হতে পারে। যেমন নিউজিল্যান্ডে আমাদের কিন্তু মনে হয়েছিল ফার্স্ট টেস্টে থার্ড ডে শেষে বাংলাদেশ ওই টেস্ট থেকে বাংলাদেশে হারার কোনো আশঙ্কাই নেই। বাংলাদেশ হচ্ছে আইদার জিতবে অথবা টেস্ট ড্র হবে, কিন্তু সেই টেস্ট কিন্তু আমরা হেরে গেছি। কারণ টেস্ট ক্রিকেট হচ্ছে আমরা শুধু মুখে মুখে বলি যে সেশনের খেলা, পরতে পরতে রং বদলাতে পারবে, কিন্তু সেটা আসলে রিয়েলাইজেশন কতটুকু করি মাঠে কিন্তু এর প্রতিফলন খুব একটা দেখা যায় না। সো এখন বাংলাদেশ যদি আসলে ওভার বাই ওভার ধরে খেলে, সেশন বাই সেশন ধরে খেলে, অত বড় টার্গেট আমরা জিতবো অথবা আমরা ওদের ফলন এত কিছু চিন্তা না করে সেশন বাই সেশন খেলে, আমার মনে হয় এই টেস্ট থেকেও বাংলাদেশ সম্মানজনকভাবে বেরিয়ে আসতে পারবে, চোখে চোখ রেখে লড়াই করতে পারবে, মাথা উঁচু করে টেস্টটা শেষ করতে পারবে। এই যে বেরিয়ে আসার যে উপায়টা, আশরাফুল, আপনি একজন ব্যাটসম্যান, মানে আপনি আমাকে একটু বলবেন যে মুশফিক যদি আজকে দিন শেষ পর্যন্ত থাকেন, তাহলে আগামীকাল আসলে তাকে সার্ভাইভ করতে হলে কতটা সময় পর্যন্ত ব্যাটিং করতে হতে পারে, আর মানে আগামীকালটা ভারত কি করতে পারে বাংলাদেশের জন্য? অবশ্যই প্রথমত আসলে ইন্ডিয়া এমন একটা স্কোর করেছে, 687 ফর 6 ডিক্লেয়ার করেছে। তো আমাদের যদি ফলন সেভ করতে হয় 488 রান করতে হবে। তো এটা আসলে এই মুহূর্তে খুব ডিফিকাল্ট। তারপরে যেহেতু ক্রিকেট খেলা, একটা যদি পার্টনারশিপ হয়, বড় একটা পার্টনারশিপ, যেটা আমরা আশা করছিলাম যে সাকিব এবং মুশফিকের মধ্যে বড় একটা পার্টনারশিপ আশা করেছিলাম, আর কি বাজে একটা শটে আউট হয়েছে সাকিব এবং সাব্বির রহমান, দুইজনই বাজে শট খেলে আউট হয়েছে। তো এই মুহূর্তে আসলে আমাদের এই টেস্ট ম্যাচে আমার কাছে যেটা মনে হয়, আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি, কারণ ইন্ডিয়ার যেই 5টা বলার আছে তারা কিন্তু খুব অসাধারণ বল করছে। আজকে সারাদিনই খুব সুন্দর বল করেছে। বিশেষ করে ইয়াদব, তার আমার চোখে দেখা ওর কেরিয়ারের বেস্ট বোলিং মনে হয়েছে আজকে সকালের যে স্পেলটা করেছিল। যদিও মাত্র 2 উইকেট পেয়েছে, কিন্তু ওই স্পেলে কিন্তু 5টা উইকেট পাওয়ার মতন বোলিং করেছিল। তো আমার কাছে মনে হয় যে মুশফিক তো অবশ্যই চেষ্টা করবে যেন নট আউট থাকতে পারে, আর তার সাথে সাথে যারা আসবে, নোমান ভাই যেটা বললো যে আসলে আমরা লাস্ট কয়েকটা সিরিজে কিন্তু দেখেছি যে মিরাজ থেকে শুরু করে বাকি যারা, তারা কিন্তু খুব অল্প সময় উইকেটে থাকতো। তো ওরা চেষ্টা করবে যতক্ষণ উইকেটে থাকা যায় এবং মুশফিক তাদের সাথে সাথে রান করবে। নোমান, এই ইন্ডিয়ার অশ্বিনকে নিয়ে আমরা ভয় পেয়েছিলাম। অশ্বিনকে কিন্তু খুব ভালোভাবেই ট্যাকেল করেছে ক্রিজে বাংলাদেশ, কিন্তু উমেশ যাদবের রিভার্স সুইং, যেটা এসজি বলে হয়, উমেশ যাদব ভালো করছে,
অথচ বাংলাদেশে যেই ছেলেটা সব থেকে ভালো রিভার্স সুইং করে সে দলে নেই। এই দুটো যদি মানে ইন্ডিয়ান বোলিং অ্যাটাকটা এবং রুবেল কেন নেই দলে? রুবেল আসলে লঙ্গার ভার্সনে আমাদের কিন্তু খুব ভালো সার্ভিস দিতে পারেনি। ওনার ইন্টারন্যাশনাল ক্রিকেটের টেস্ট ম্যাচে তার যে পারফরমেন্স সেটা কিন্তু খুব ভালো না, 70 অড তার হচ্ছে গিয়ে গড়, এবং সে ডোমেস্টিকেও যে খুব ভালো বের হয়ে আসার পরে ভালো করেছেন, কিন্তু খুব যে কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেন তা মনে হয় না আমার কাছে। সেই টিম সিলেকশনটা এটা নিয়ে, আর স্পেশালি হচ্ছে কি একটা টেস্ট ম্যাচের মাঝখানে টিম সিলেকশনটা নিয়ে খুব একটা কথা বলার যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের টেস্ট আশরাফুল যেটা বললেন যে ওর সাথে আমার কথা হচ্ছিল যে আমরা মাঝখানে অনুষ্ঠান শুরুর আগে যে এর আগের যে উদাহরণগুলো, সাকিব এর আগেও আমাদের চিটাগাং টেস্টেও আমাদের ইংল্যান্ডের সঙ্গে টেস্টে একটা বাজে শট খেলে আউট হলেন, নিউজিল্যান্ডে একে 217 রান করার পরে আউট হলেন। তো এই জিনিসগুলো মানে আমি ভুল করতে পারি, আমার কোনো অসুবিধা নেই, আমার ব্যক্তিগতভাবে আমি সেটা মেনে নিতে রাজি। আমাদের 150+ কোনো বোলার নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের যে ব্যাটসম্যান রয়েছেন যাদের সেই সামর্থ্য আছে, সেই সামর্থ্যের প্রকাশটা যদি তারা করতে না পারেন এবং ভুলগুলো করবেন আর ভুল শোধরাবেন, কিন্তু সেই ভুলগুলো যদি রিপিটেডলি করতে থাকেন, একজন ব্যাটসম্যান 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এটা আসলে খুবই দুঃখজনক, খুবই অ্যালার্মিং। আপনি দেখেন যে গত 3টা সিরিজের মধ্যে বিরাট কোহলি 4টা সিরিজে 4টা ডাবল সেঞ্চুরি করে, আর আমাদের সাকিব হচ্ছে কি আমাদের যে মূল ব্যাটসম্যান, মূল প্লেয়ার আর কি, সে হচ্ছে কি 3টা সিরিজে 3টা বড় ধরনের ভুল করছে। আজকে উনি 80 রান করেছেন, অবশ্যই তার হাততালি প্রাপ্য। আগের টেস্টে উনি 217 করেছেন, অবশ্যই হাততালি প্রাপ্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওইভাবে যেভাবে আউট হয়েছেন, এই জন্য কিন্তু নিজের আয়নার সামনে তার দাঁড়াতে হবে। আমি ওই যে টাইম স্পেন্ড করার কথা বলছিলেন, 99 সিরিজে আমার মনে আছে যে অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজে ব্রায়ান লারা ওইটা ম্যান অফ দ্য সিরিজ ছিল, অসাধারণ সিরিজ, তার ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। সেকেন্ড টেস্টে উনি ডাবল সেঞ্চুরি করলেন, থার্ড টেস্টে বারবাডোজে 150 রানের একটা ইনিংস খেলেন, 153 নট আউট। ফোর্থ টেস্টে উনি সেঞ্চুরি করলেন, ফোর্থ টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজ 2-1 সিরিজে এগিয়ে আছে। ফোর্থ টেস্টে ব্রায়ান লারা সেঞ্চুরি করলেন, 82 বলে সেঞ্চুরি করেছেন, 83 নম্বর বল থেকে 84 নম্বর বলে আউট হয়ে গেছেন। সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় এবং সিরিজটা 2-2 ড্র হলো। তখন কিন্তু সমালোচনাটা হয়েছিল এরকম যে লারা যদি 82 বলে সেঞ্চুরি না করে টাইমটা যদি স্পেন্ড করতেন, ওই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ ড্র করতে পারতো, সিরিজ জিততে পারতো। ওয়ারেজ লারা ঠিক পরের ইনিংসে জাস্টিন ল্যাঙ্গার সেঞ্চুরি করেছেন 252 বলে। সো এই জিনিসগুলো মানে ব্রায়ান লারার মতো ব্যাটসম্যান তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ কাটিয়েছেন, কিন্তু তাকেও কিন্তু এই সমালোচনার ভিতর দিয়ে যেতে হয়েছে, এবং তারপর থেকে নিশ্চয়ই শিক্ষা নেওয়ার বিভিন্ন বিষয় রয়েছে। ডেভিড ওয়ার্নারের কথা ধরেন, এখনকার ক্রিকেটে তার চেয়ে সিরিজে তো সে কটনি ওয়ালসকে আর অ্যাম্বুসকে ম্যাচ জিতিয়েছে। এক্স্যাক্টলি, সেটাই বারবাডোস টেস্টে মানে থার্ড টেস্টে, যেটা হচ্ছে উইজডেনের বিচারে সর্বকালের সেটা টেস্ট ইনিংসগুলো বিচারে নাম্বার 2, ব্র্যাডম্যানের একটা ইনিংসের পরে সেই ইনিংসটা রয়েছে। আপনি মানে এই ভুলগুলো যখন আপনি রিপিটেডলি করবেন, আমি যেটা বলছিলাম যে ডেভিড ওয়ার্নার এখনকার ক্রিকেটের ওয়ান অফ দ্য মোস্ট হার্ড হিটিং ব্যাটসম্যান। উনি প্রথম ক্যারিয়ার শুরুর দিকে ছিলেন শুধু ওয়ান ডে ব্যাটসম্যান, টি20 ব্যাটসম্যান, তার কিন্তু মানে ইন্টারন্যাশনাল ডেবিউ প্রায় 2 বছর পরে টেস্ট ডেবিউ হয়েছে। তার ফার্স্ট টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে তিনি হচ্ছে কি একটা ম্যাচ উনি খেলেছেন, ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত উনি নট আউট ছিলেন, 241 প্রবাবলি টার্গেট ছিল, ম্যাচটা অস্ট্রেলিয়া জিততে পারেনি, 233 রানে ওরা অল আউট হয়ে গেছে, কিন্তু মানে 7 রানে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেছিল। ডেভিড ওয়ার্নার শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে নিউজিল্যান্ড জিতেছিল, কিন্তু ডেভিড ওয়ার্নার শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে 123 রানে নট আউট। এটা হচ্ছে কি একটা অ্যামেজিং একটা ব্যাপার ছিল যে ব্যাটসম্যান হচ্ছে গিয়ে একদম টেস্ট ব্যাটসম্যান হিসেবে তার কোনো ভাবাই হচ্ছে না, তাকে মনে হচ্ছে ওয়ান ডে ব্যাটসম্যান, টি20 ব্যাটসম্যান, কিন্তু তার খেলাতে সেই অ্যাডজাস্টমেন্টটা করেছে বলে আজকে ডেভিড ওয়ার্নারের 18টা টেস্ট সেঞ্চুরি, 15টা ওয়ান ডে সেঞ্চুরি, আর আমাদের সাকিব আল হাসান সেটা করতে পারেনি বলে এখনও সাকিব আল হাসানের 4টা টেস্ট সেঞ্চুরি, 6টা ওয়ান ডে সেঞ্চুরি। আশরাফুল, একটা কঠিন কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো কিছু হলে বলি যে বোর্ডের দোষ, এই ম্যানেজমেন্টের দোষ, কিন্তু প্লেয়ারদের যে কিছু দায়বদ্ধতা যেগুলো আছে, যেগুলো আমাদের যেই ভারত যখন ব্যাটিং করছিল, যে জায়গায় আমাদের স্ট্যাম্পিং, ক্যাচিং, যে ফিল্ডিংয়ের যে জায়গাগুলো, সেই জায়গাতে অনেকগুলো ভুল ত্রুটি ছিল। আজকেও কিন্তু আমাদের রান আউট হয়েছে এবং বেশ কয়েকবার রান আউটের সুযোগ ওরা পেয়েছিল। তারপরে সাকিবের ডাউন দ্য ট্র্যাক 80 রানের পরে ইনিংসটাকে ক্যারি করতে না পারাটা, মানে একজন প্লেয়ার হিসেবে যদি আপনি বিশ্লেষণ করেন, এটা আসলে দায়িত্বের বিষয়টা কতটা মানে বর্তায় তাদের উপর সরাসরি? অবশ্যই আমাদের টিমটা যদি দেখি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি দেখবেন যে আমরা কিন্তু আমাদের অ্যাভারেজ কিন্তু 24 হবে বয়সের দিকে, এত এক্সপিরিয়েন্স না যে 28 বা 30 বছরের অ্যাভারেজ না, কিন্তু তার মানে আমরা ইয়াং একটা সাইড। তো আমাদের এই ইয়াং সাইডের ফিল্ডিংটা অবশ্যই আরও বেটার হওয়া উচিত। লাস্ট 2টা সিরিজে, বিশেষ করে নিউজিল্যান্ড সিরিজে আমরা অতটা ভালো ফিল্ডিং করি নাই, 20টা ক্যাচ ফেলেছি, 20টা ক্যাচ, নিউজিল্যান্ডও ক্যাচ ফেলেছে অলমোস্ট 30টার মতো, 2টা টিমেরই ক্যাচ ফেলেছে, কিন্তু এগুলো আসলে আমরা কিন্তু এত খারাপ ফিল্ডিং টিমও না, এটাই তো অবাক লেগেছে। তো লাস্ট 2টা সিরিজে কেন হচ্ছে এটা আসলে ভালো মতন আসলে অবজার্ভ করা উচিত যে কেন হচ্ছে। আর আরেকটা জিনিস হলো যে আসলে আমরা স্লিপ ফিল্ডার নাই, স্পেশালিস্ট ফিল্ডার নাই। আমরা দেখেন
এই প্রসঙ্গটা অনেকেই বলেছে, কিন্তু অন্যান্য দেশে কি স্পেশালিস্ট ফিল্ডার আছে স্লিপেই? একদম অবশ্যই আছে, অবশ্যই আছে, প্রতিটা দেশে আছে এবং আলাদা করে তারা প্র্যাকটিস করে। আমি আজকেই কোনো একটা প্রোগ্রাম দেখছিলাম যে নাজমুল উদ্দিন ফাহিম উনি বলছিলেন, ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার, উনি হচ্ছেন সবাই তো উনি মোটামুটি গুরুর মতো আর কি, সবাই তার কাছে ক্রিকেটের দিকে। উনি বলছেন যে অনেকে প্রবলেম নিয়ে আসে যে স্যার আমার ব্যাটিংটা ভালো হচ্ছে না, স্যার আমার বোলিংটা ভালো হচ্ছে না। কেউ আমার কাছে কখনো আসে না স্যার আমি ফিল্ডিংটা কীভাবে করবো, স্যার আমি রান আউটটা কীভাবে ট্রাই করবো, এটা নিয়ে কেউ আসে না। কারণ আমাদের ক্রিকেট কালচারের মধ্যে ফিল্ডিংকে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপারটাই নেই। সো একজন স্পেশালিস্ট একজন শুধু ফিল্ডার হতে যাবে, মানে শুধু ফিল্ডার হওয়ার কথা আমি বলছি না, কিন্তু ফিল্ডিং করলেও যে একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, একটা জোরে একটা হাততালি হতে পারে, ক্যাপ্টেন এসে পিঠ চাপড়ে দিতে পারেন এবং এটাকে যে উদ্বুদ্ধ করার সেই জায়গাগুলো আসলে আমরা আমাদের ছোটবেলায় মোহাম্মদ আজহারউদ্দিনের ফিল্ডিং প্র্যাকটিসটা দেখেছি, গাছ লগিকে দেখেছি যে তারা মানে আফটার ব্যাটিং এর পরে প্রায় 30-40টা হাই ক্যাচ নিত এবং ক্যাচগুলো খুব কঠিন কঠিন ক্যাচ। স্লিপ এবং অন্য ফিল্ডিং পজিশন একটু ডিফারেন্ট। ক্রিকেটের সবচেয়ে কঠিন জায়গাটা হলো স্লিপ ফিল্ডিং করাটা। কারণ আর আমাদের এই ডোমেস্টিক ক্রিকেটে আসলে আমরা যখন খেলি ওইভাবে আসলে স্লিপে বল আসে খুব কম, এবং টেস্ট ম্যাচও আমরা খুব কম খেলছি, এটাও একটা সমস্যা। কারণ অনেক দিন পর পর টেস্ট ম্যাচ খেললে আসলে, এবং স্পেশালিস্ট হওয়া উচিত। দেখেন নিউজিল্যান্ডে যে আমরা 20টা ক্যাচ ছেড়েছি, একজন কয়টা ক্যাচ ছেড়েছে এটা দেখা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সবাই মিলে ছেড়েছি, হয় দেখা যায় সাকিব দাঁড়াচ্ছে, মাহমুদুল্লাহ ফিল্ডারও ক্যাচ ছেড়েছে, হয়তো মাহমুদুল্লাহ ক্যাচ ছেড়েছে, মানে যারা হচ্ছে কি নরমালি ভালো ফিল্ডার হিসেবে পরিগণিত তারাও ক্যাচ ছেড়েছে। এই কারণে আমরা আর যারাই ছাড়বে একজন যেন ওই স্পেশালিস্ট হয়, যেন আমি এখানেই দাঁড়াবো। সৌম্য সরকার, ইমরুল কায়েস ছিল ইনজুরির জন্য নাই। তো আমাদের প্রবলেমটা হচ্ছে এক একদিন এক একজন দাঁড়াচ্ছে। নিউজিল্যান্ডে সাব্বিরকে দেখেছি স্লিপে, এই টেস্টে কিন্তু সাব্বির ফিল্ডিং করছে পয়েন্ট পিছনে পিছনে, এই জিনিসগুলো। সাব্বিরও তো একটা ক্যাচ ছেড়েছে। হ্যাঁ, সাব্বিরের এটা টাফ ক্যাচ ছিল, রাহানের ক্যাচ ইজি ক্যাচ, এটা নিতে পারতো না, টাফ ছিল। ব্যাটসম্যানদের কিছুটা দায়িত্বহীন ব্যাটিং আর ফিল্ডিংটা খুব বাজে হয়েছে এবং তিনি আগামীতে টেস্টের জন্য 7 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান তৈরি করতে চান। মানে বোর্ড প্রেসিডেন্টের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? উনি আসলে যেটা বলেছেন সেটা তার ভুল বলেননি, সেটা আমরা বাড়ি থেকে বসেও বুঝতে পারি, আমরা প্রত্যেকেই যে যার জায়গা থেকে বুঝতে পারি। বাংলাদেশ যদি টেস্টের আলাদা স্কোয়াড থাকে, আলাদা টিম, আলাদা সেট থাকে, সেটা ভালো হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমাদের মেন্টালিটির সমস্যাটা। সে আপনি চিন্তা করেন যে আমরা বলছি মমিনুল হক টেস্ট ব্যাটসম্যান, এটা কিন্তু একজন ব্যাটসম্যানের জন্য আলটিমেট কমপ্লিমেন্ট হওয়া উচিত, যে তার ব্যাটসম্যানশিপের চূড়ান্ত স্বীকৃতি তিনি টেস্ট ব্যাটসম্যান। ওয়ারাজ আমাদের এখানে কিন্তু এটা নেগেটিভলি দেখা হয়। আমি এটা মিডিয়া থেকে শুরু করে আমজনতা থেকে শুরু করে সবাই কিন্তু না ও টেস্ট ব্যাটসম্যান, ও আসলে ব্যাটিং পারে না। সো আপনার যখন মেন্টালিটিটা যখন আপনার এমন হবে, তখন কিন্তু আপনি টেস্ট প্লেয়ার আপনি কিন্তু প্রডিউস করতে পারবেন না। আপনি আমাকে বলেন যে একজন পেস বোলারের কথা বলেন যিনি হচ্ছে গিয়ে টেস্টটা খেলতে চান, প্রপারলি খেলতে চান, কেউ খেলতে চান না। এটা আমরা সবাই আমরা সাংবাদিকতা করি, আমরা জানি ইন এন্ড আউট, তারা কেউ টেস্ট খেলার ব্যাপার ইন্টারেস্টকে মোহাম্মদ শহীদ, যিনি হচ্ছে গিয়ে ওয়ানডে T20 খেলেন না। মোহাম্মদ শহীদকে আজকে 3 ফর্মেটে খেলান, মোহাম্মদ শহীদ 1 বছর খেলান, 1 বছর মোহাম্মদ শহীদ বলে আমি টেস্ট খেলতে চাই না। সো এইভাবে খেলে মুস্তাফিজুর রহমানকে ফিজিও বলছেন যে তুমি ফিট, কিন্তু মুস্তাফিজ বলছেন যে না আমার একটু প্রবলেম, আমি ঠিক বুঝতে পারছি নাকি। এভাবে যদি হয়, একটা পুরো সবার মধ্যেই যদি এই জিনিসটা থাকে, শুধু মুখে মুখে বলবো যে আমরা টেস্ট ক্রিকেট একটা মানে আলটিমেট জায়গা, টেস্ট ক্রিকেট খেলে ভালো হবে, এভাবে করে আসলে টেস্টের উন্নতি করা যায় না। আর আপনি কিছুক্ষণ আগে আশরাফুলকে বিরুদ্ধে যে প্রশ্নটা করছেন যে প্লেয়ার্সদের দায়বদ্ধতা, আমি কিন্তু মনে করি যে আজকে বাংলাদেশে প্লেয়ার্সরা যেই ফ্যাসিলিটিস পায়, আপনি ওয়ার্ল্ড কনটেক্সটে যদি আপনি চিন্তা করেন সেটা অন্য হিসাব। ওয়ার্ল্ড কনটেক্সটে বাংলাদেশে বসে চিন্তা করলে হবে না। বাংলাদেশের কনটেক্সটে আর কোন পেশাদার লোকজনরা এত সুযোগ সুবিধা পায়? কেউ পায় না। আমি অন্যান্য খেলা, ফুটবল, হকি, স্কোয়াশ, খেলা বাদ দিলাম। আপনি আমাকে বলেন যে একজন ডাক্তার কি 18 বছর 19 বছর বয়স থেকে এই সুযোগ সুবিধা পায়? একজন ইঞ্জিনিয়ার কি পায়? কে পায়? কেউ কিন্তু পায় না। সো তারা যখন এটা পাবে, তাদের কিন্তু দায়বদ্ধতার জায়গাটাও আসবে। এখন হচ্ছে প্লেয়ার্সদের কথা। প্লেয়ার্সরা হচ্ছে কি আজকে থেকে অনেক বছর আগে, 5-6 বছর আগে, 2011 ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের তখন ক্যাপ্টেন ছিলেন সাকিব। উনি একটা পত্রিকায় কলাম লিখলেন যে আমাদের ফর্মার প্লেয়াররা কে কি খেলেছেন সেটা আমাদের দেখা আছে, তারা তো আমাদের মতো কি খেলেছেন, অথবা তারা আমাদের সমালোচনা করবেন কেন? পয়েন্ট কিন্তু সেটা না, ফর্মার প্লেয়াররা কী খেলেছেন সেটা। এখন আপনারা সাকিব, একজন তামিম, একজন মুশফিক, তারা বাংলাদেশের হিস্ট্রির বেস্ট প্লেয়ার হয়ে গেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই এখন পর্যন্ত। কিন্তু আমরা তো তাদেরকে দেখতে চাই বাংলাদেশের বেস্ট প্লেয়ার না, আমরা দেখতে চাই যে ইন্টারন্যাশনাল হিসাবে তারা কী হয়েছেন। আজকে থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে যখন আলোচনা হবে যে 2010 থেকে 2020 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের বেস্ট 10 জন ব্যাটসম্যানকে, ওয়ার্ল্ডের বেস্ট 10 জন বোলারকে, আমরা চাই সেখানে সাকিবের নাম থাকবে, আমরা চাই সেখানে তামিমের নাম থাকবে। সেই জায়গাটা কি ওনারা নিতে পারছেন? ওই স্টেপ আপটা কি তারা করতে পারছেন? আমরা কিন্তু এখনও এক ইনিংস কেউ যদি ভালো খেলে আমরা ভয়ে থাকি যে বোধহয় তার কোটা শেষ হয়ে গেল, যে এক ইনিংস ভালো খেলেছে, আগামী 3 ইনিংস ভালো খেলবে না। ওয়ারেজ বিরাট কোহলি মানে যারা হচ্ছে গিয়ে ওই সর্বকালের সেরাদের বা মানে বৈশ্বিক পর্যায়ে নিজেদের নিয়ে গেছেন, তাদের দেখেন তাদের এক ইনিংস ভালো
খেলা মানে আগামী 3 ইনিংস 5 ইনিংস 10 ইনিংস 2টা 3টা 5টা সিরিজ ধরে অপোনেন্ট আতঙ্কে থাকে যে ও তো এখন ফর্মে আছে, এবার না জানি করে। বিরাট কোহলির কথা আমরা বলেন যে পরপর 4টা সিরিজে ডাবল সেঞ্চুরি করে। এখনকার ক্রিকেট যেখানে চলে গেছে, যে চেঞ্জটা হয়ে গেছে, এটা তো একটা অকল্পনীয় ব্যাপার। আমি কমেন্টেটরের কাছ থেকে শুনছিলাম যে বলছিলেন যে লাস্ট আইপিএল সিজনে বিরাট কোহলি সর্বোচ্চ হায়েস্ট ছক্কা, ওয়ারেজ এই 200 রানের ইনিংসে বিরাট কোহলির একটা ছক্কাও নেই। আমি বিরাট কোহলি 4টা ডাবল সেঞ্চুরি যে করলেন পরপর 4টা সিরিজে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে ইংল্যান্ড, তারপর হচ্ছে বাংলাদেশ, আমি 4টা ডাবল সেঞ্চুরি ইনিংসে যে দেখলাম 4টা ইনিংস মিলিয়ে তার একটা মাত্র ছক্কা। সো এই যে অ্যামেজিং যে ডেডিকেশন, যে আমার ছক্কা মেরেই আমার রান করতে হবে তা না, এই যে অ্যাডাপ্টেশন খেলাটার সঙ্গে, টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার এই বিষয়গুলো, এটা না থেকে যদি আমি আমার মতো করে খেলি তাহলে এমনই হবে যে সাকিবের অনেকগুলো ইনিংস বা তামিমের অনেকগুলো ইনিংস বা মুশফিকের অনেকগুলো ইনিংস, যে ইনিংসগুলো আরও অনেক বড় হতে পারতো। সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে পজিটিভ ক্রিকেট খেলার কথা বলে, ইতিবাচক ক্রিকেট খেলার কথা বলে আমাদের মানে আমরা আসলে এই ইনিংসগুলো এগুলো বিলিয়ে দিচ্ছি। আমাদের এই কালচারের এই জায়গাটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। ভালো একটা পয়েন্ট ধরেছে যে বিরাট কোহলি কিন্তু 2008-এর আন্ডার 19-এর প্লেয়ার ছিল, মানে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন। আমরা দেখলাম মালয়েশিয়া, তার নেতৃত্বে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো। সেই বিরাট কোহলি আজকে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তো তারা যেভাবে প্রোগ্রেস হচ্ছে, আমরা আসলে ওই জায়গাটা যেতে পারছি না কেন? যদি আপনার কথাই ধরেন, মানে আপনাকে ওয়ার্ল্ড ক্রিকেটের এক বিস্ময়কর বালক বলা হতো। অ্যাকচুয়ালি তাদের ফ্যাসিলিটিস, নোমান ভাই যেটা বলেছে রাইট, যে আমাদের দেশের তুলনা করলে আমরা বেস্ট ফ্যাসিলিটিসটাই পাচ্ছি, কিন্তু আমরা যে যখনই খেলছি একটা ইন্টারন্যাশনাল টিমের সাথে, তারাও কিন্তু ইমপ্রুভ করছে, আমরাও কিন্তু ইমপ্রুভ করছি। আমরা যে 99-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে যে এখন খেলছি, আমরা কিন্তু ইমপ্রুভ করছি। হ্যাঁ, কিন্তু অন্য টিম কিন্তু বসে নেই, তারাও কিন্তু ইমপ্রুভ করছে। আমাদের আরও বেশি ফ্যাসিলিটিস লাগবে। আমি বলতে চাই যে যেই 20টা ক্রিকেটার আছে শুধু তাদের ফ্যাসিলিটিস দিলে হবে না, বাকি যে আরও 100টা প্লেয়ার আছে তাদের ফ্যাসিলিটিস দিতে হবে। প্রপার টাইমে ক্রিকেট খেলা হতে হবে। আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার যদি দেখি, আমাদের কিন্তু টাইমিং ঠিক হচ্ছে না এখনও। 16 বছর খেলছি, 16 বছরে এখনও কিন্তু আমাদের কখন ফার্স্ট ক্লাস হবে, ম্যাচ হবে, কখন আমাদের প্রিমিয়ার ডিভিশন হবে। আপনার অন্য দেশে কেন ভালো হচ্ছে, তাদের ন্যাশনাল টিম খেলছে কিন্তু অন্য বাকি যে প্লেয়ার তারা কিন্তু বসে নেই। আমাদের কিন্তু একটা ইন্টারন্যাশনাল সিরিজ হলে বাকি সবাই বসে থাকি। এই জায়গাতে যখন না ইমপ্রুভ হবে আমাদের ক্রিকেটটা আসলে ঠিকই। আপনি যদি পার্থিব প্যাটেল আর ঋদ্ধিমান শাহ কম্পেয়ার করেন, মানে দুইজনই ভালো কিপার, কিন্তু সাডেনলি পার্থিব প্যাটেল নেই দেখে ঋদ্ধিমান শাহ এখন যা করলো সেঞ্চুরি, এরপরে টেস্টে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আবার উল্টো দিক দিয়ে চিন্তা করুন, করোনার আগে টেস্টে কিন্তু ট্রিপল সেঞ্চুরি করেছেন, তাকে কিন্তু বাদ দিতে হয়েছে। এখন জিনিসটা হচ্ছে কি, আপনার স্ট্রাকচার, আসলে যেটা বলে স্ট্রাকচার যত ভালো হবে, আপনার এই অপরচুনিটিগুলো তখন অনেক কম আসবে প্লেয়ারদের কাছে। পাইপলাইনে অনেক প্লেয়ার দাঁড়িয়ে থাকবে, অনেক কম অপরচুনিটি আসবে, এবং অপরচুনিটি যে গ্র্যাব করতে পারবে, ক্যাচ করতে পারবে, তার কাছে কিন্তু থেকে গেল। নইলে কিন্তু আপনার ট্রেন একবার ছুটে গেলে কিন্তু আর হবে না। মাইকেল স্লেটার ওয়ার্ল্ডের হিস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তার জায়গাতে তার একটু ফর্ম খারাপ যাচ্ছিল, তার জায়গায় জাস্টিন লিঙ্গার কিন্তু হি ওয়াজ নেভার এন ওপেনার, কিন্তু কষ্ট করে কিন্তু 2003 আবার ব্যাক করলো, ঠিক আছে, সে কখনোই ওপেনার ছিল না। কিন্তু স্লেটার ফর্ম খারাপ যাচ্ছে, তাকে ইংল্যান্ডের সাথে অ্যাশেজে এক ম্যাচে তাকে ওপেনার বানিয়ে দিল। সেই যে মাইকেল স্লেটার ওপেনার হয়ে গেল, জাস্টিন লিঙ্গার ওপেনার হয়ে গেল, সেই হিসাবে তিনি ক্যারিয়ার শেষ করলেন। এখন ওয়ার্ল্ড হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার হিসেবে মাইকেল স্লেটার হচ্ছে, জাস্টিন লিঙ্গার হচ্ছে গিয়ে এটা স্বীকৃত। সো এই সুযোগগুলো নিতে হলে আমাদের পাইপলাইনে ওই পরিমাণ প্লেয়ার থাকতে হবে যারা হচ্ছে গিয়ে, এখন মুস্তাফিজ টিমের বাইরে আছে, মুস্তাফিজকে আবার টিমে ঢুকতে হলে কষ্ট করে ঢুকতে হবে, যে কারণে হোক তিনি হচ্ছে গিয়ে ইনজুরির কারণে বাইরে রয়েছেন। আফটার ওয়ার্ল্ড কাপ কষ্ট করে তার ইয়ে করতে হবে। যত এটা আপনার এই টিমে এই কম্পিটিশনটা যত বেশি বাড়বে, তত আসলে টিমের মঙ্গল হবে। এখন আমার পয়েন্ট কিন্তু ওটা, আমার পয়েন্ট হচ্ছে গিয়ে, যদি আমি চেষ্টা করে পারলাম না, সেটা অন্য জিনিস, আমার স্কিলে ঘাটতি, এই যে ফ্যাসিলিটিস, সামর্থ্যে ঘাটতি, ফ্যাসিলিটিস দিয়ে সেটা আলাদা জিনিস, ফ্যাসিলিটিস দিয়ে সেটা আপনি উন্নত করতে পারেন। কিন্তু আমরা তো দেখেছি এই প্লেয়ারে ডাবল সেঞ্চুরি করছেন, এই প্লেয়ারে সেঞ্চুরি করছেন, এদের ঘাটতিটা তো কিন্তু সামর্থ্যে নাই, এদের ঘাটতি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনে, এদের ঘাটতি হচ্ছে মেন্টালিটিতে। একজন কামরুল ইসলাম রাব্বির মতো একজন বোলার যদি 63 বলে 2 রান করেন, আমি মনে করি কামরুল ইসলাম রাব্বির ওই ইনিংসটা বাংলাদেশের সকল টেস্ট হওয়ার আগে, আগামী 10 বছর 15 বছর প্রতিটা দিন, প্রতিটা টেস্টের আগে এটা ক্লাসে দেখানো উচিত, এটা দেখানো উচিত যে তোমরা এভাবে খেলবা। কারণ সাকিব যদি আজকে, সাকিব যেভাবে বের হয়ে যে মারতে গেলেন, সাকিবের শটটা যদি 4 হতো 6 হতো, কি হতো, বাংলাদেশ এই টেস্ট জিতে যেত। কিন্তু এই যে ভুলটা করেছে, ভুলটা করে আউটটা হয়ে গেছে, তাতে কিন্তু এখন হেরে যাওয়ার মতো একটা বড় আশঙ্কার মধ্যে পড়ে গেছে। 2003 সালে স্টিভো মানে হান্নান সরকারকে বলেছিল 74 না কত আউট হওয়ার পরে 4টা মারতে গিয়ে বললো যে এই 4টা না করলে কি হতো না। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে তৃতীয় দিন শেষে এখন পর্যন্ত বাংলাদেশ 292 রান করেছে 6 উইকেটে, উইকেট কিন্তু এখনো সেভাবে ভাঙেনি। তাহলে চতুর্থ এবং পঞ্চম দিনটা বাংলাদেশের জন্য কতটা কঠিন বা
কি হতে পারে? আজকের দিনটা যদি আমরা উইকেট ছাড়া যেতে পারি সারা দিনে 6 উইকেটে শেষ করতে পারি, হ্যাঁ 6 উইকেটে যদি হয় এবং কালকে যদি একটা সেশন ব্যাটিং করতে পারি, অবশ্যই আমাদের সেকেন্ড ইনিংস প্রথম ডে 1 ডে 2 তে তো এক্সিলেন্ট ব্যাটিং উইকেট ছিল, আজকে কিন্তু এখনো কিন্তু ভালো ব্যাটিং উইকেট আমার মনে হয়, যদিও একটু রাফ হয়েছে কয়েকটা জায়গায়, কিন্তু আপনার লেফট আর্ম স্পিনারের জন্য হয়তোবা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকলে ডিফিকাল্ট হতো। এখন যেহেতু আমাদের সবগুলোই রাইট হ্যান্ডি ব্যাটসম্যান, তাদের জন্য অতটা ডিফিকাল্ট হবে না, যেই দিকে রাফটা এখন দেখা যাচ্ছে। তো ডে 4-5-এ হয়তোবা 4-এ হয়তো কালকে হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, অল্প বেশি হবে না, কিন্তু আমাদের এই ধরনের সিচুয়েশন খেলতে হবে, এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। এটাই তো। এবং সবচেয়ে বড় সমস্যাটা যেটা আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত 8টা ব্যাটসম্যানই কিন্তু সেট হয়েছে, প্রত্যেকটা ব্যাটসম্যান সেট হয়েছে, কিন্তু আমরা বড় স্কোর করতে পারিনি। এই জায়গাটাতেই সমস্যা আমাদের। নেক্সট ইনিংসে যদি আমরা এরকম সেট হই, আমরা যেন বড় ইনিংস খেলি এবং বড় পার্টনারশিপ। এবং তাহলে কি মানে নোমান, যদি কালকে সকালে প্রথম ঘন্টা আমরা সার্ভাইভ করতে পারি, প্রত্যাশা দিয়ে শেষ করব, তাহলে কি আমরা ম্যাচে সার্ভাইভ করার চান্স আছে কি? অবশ্যই আছে। আমার প্রত্যাশা, আমি বারবার একটা কথাই বলছি যে তাদের যদি স্কিলে ঘাটতি হতো তাহলে আমাদের প্রত্যাশায় হয়তো ঘাটতি থাকতো। তাদের স্কিলে কোনো ঘাটতি নেই, এটা আমরা টাইম এন্ড এগেইন আমরা বলছি, এটা আমরা প্রত্যেকে আমরা স্বীকার করতেই হবে। আমাদের যারা বাংলাদেশের ক্রিকেটের যারা ঘোরতর বিরুদ্ধবাদী, মানে নবজাত সিং সিধুর মতো যারা রয়েছেন, তাদেরও এটা স্বীকার করতে হবে যে প্লেয়ারদের স্কিলে কোনো সমস্যা নেই। যখন আপনার স্কিলে সমস্যা নেই ইমপ্লিমেন্ট, তাহলে হচ্ছে কি আপনার হচ্ছে কি ইমপ্লিমেন্ট আপনি করতে পারছেন কিনা। সো হয়নি, ফার্স্ট ইনিংসে হয়নি, ওই নিউজিল্যান্ডে হয়নি, ইংল্যান্ডে হয়নি, কিন্তু আমরা আশা তো করতে পারি যে সেকেন্ড ইনিংসে হবে, এই ইয়েতে হবে। এখন উইকেটটা যে জায়গাতে রয়েছে, ইন্ডিয়াও কিন্তু খুব বেশি টাইম কিন্তু ইন্ডিয়ার হাতেও থাকবে না। আমার কাছে এখন হচ্ছে গিয়ে যত বেশি টাইম স্পেন্ড করতে পারবো, বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করবে, মাথা উঁচু করে টেস্টটা শেষ করবে, অবশ্যই এই প্রত্যাশা আমার রয়েছে। ওকে, মোহাম্মদ আশরাফুল এবং নোমান মোহাম্মদ, আপনার দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরাও আশা করব তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও উইকেটে একদম মাটি গেড়ে বসে থাকবে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এই প্রত্যাশা শেষ করলাম। আজকের গ্যালারি দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই অনুষ্ঠানটি যদি আপনারা ভিডিও সহ দেখতে চান, তবে আপনারা ভিজিট করুন এনটিভি অনলাইন। এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য সবাইকে শুভেচ্ছা।